আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গণভোট ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন সরব হলেও সাধারণ মানুষের কাছে অস্পষ্ট, গণমানুষের জন্য জটিল পদ্ধতি বলছেন বিশ্লেষকরা। গণভোটের মাধ্যমে আইন করা যায় না, সংবিধানের সংশোধন করা যাবে না বলছে বিএনপি। নারীদের অন্দরমহলে বন্দী করতে কর্মঘণ্টা কমানোর প্রস্তাব। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ বলে জামায়াত সহ ৮ দলের দাবি। দেশে পরিবর্তনের স্বপ্ন হোঁচট খেয়েছে মন্তব্য। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, ব্রিটিশ মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। এবং হাইড্রোকার্বন উত্তোলন চলতে থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হবে, পরিবেশ কর্মীদের হুঁশিয়ারি। কার্বন ট্রেডিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ঢাকার ছাত্র লুভিয়া ডে পারিসোর সিলভার অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ভোটের হাওয়া। গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের সরব আলোচনা চললেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে অস্পষ্টতা। একাধিক বিষয়ের একসঙ্গে উত্তর দেওয়া নিয়ে সন্দিহান অনেকে, আবার কেউ কেউ বিষয়টিকে দেখছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন গণভোটের পদ্ধতি গণমানুষের জন্য জটিল হয়েছে। গণভোট নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্পষ্ট করেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোট। এই গণভোটে মোট 4টি বিষয়কে ঘিরে করা হবে একটি মাত্র প্রশ্ন। উত্তরে হ্যাঁ অথবা না দিয়ে ভোটাররা নির্ধারণ করবেন তারা কি চান। এখন এই গণভোট সম্পর্কে জনসাধারণ কতটা জানেন? আমরা গণভোট বুঝি না, আমরা চাই শুধু সুষ্ঠু একটা নির্বাচন, যে সরকার আমাদের দেশকে এগিয়ে সামনের পথে এগিয়ে নিতে পারে এবং সাধারণ জনগণ যাতে কাজকর্ম করে খাইতে পারে। নির্বাচন অবশ্যই চাই, কারণ নির্বাচন বাংলাদেশ আগাইতো না, নির্বাচন অবশ্যই দরকার পড়বে, কিন্তু গণভোট আমি বুঝি না। একাধিক বিষয় নিয়ে একক প্রশ্নে স্পষ্ট ধারণা না থাকলেও কেউ কেউ বিষয়টি দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। গণভোটটা আমার পছন্দ হয়েছে, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, কারণ স্পিকারটা থাকবে বিরোধী দলের, যে সংসদ গঠন করলো তার পক্ষে একটা বিরোধী দল আছে, সেই বিরোধী দল থাকবে স্পিকার। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বললেন, সরকার প্রণীত গণভোটের বিষয়গুলো শুধু সাধারণ মানুষের কাছে নয়, অনেক শিক্ষিত মানুষের কাছেও জটিল। মনে রাখতে হবে যে সবসময় মার্কা দিয়ে কিন্তু নির্বাচন হয়। মার্কা এই জন্য ব্যবহার করা হয় যেহেতু নামটা যদি না পড়তে পারে মার্কা দিয়ে বুঝতে পারবে। 4টা যে বিষয় দিয়েছে ওটা আমার মতন কি বলে ছাত্র রাজনীতির আমারই বুঝতে অসুবিধা হচ্ছে। তো সাধারণ মানুষ সে কেমন করে বুঝবে, কারণ নির্বাচন তো সাধারণ মানুষের জন্য। গণভোটের বিষয়গুলোকে আরও বোধগম্য করতে পারলে সবার জন্য ভালো হবে বলে মনে করেন এই বিশ্লেষক। হঠাৎ করে এই জিনিসটা আসা, এটা আমার মনে হয় আর একটু ভালো করে দেখা দরকার, যে যদি করতেই হয় তাহলে ওই জনগণ কেন্দ্রিক
কিভাবে করা যায়। আপাতত যেটা আছে এটা বিশাল পরিমাণ জনগণ কিন্তু কিছুই বুঝবে না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের আরোপিত আদেশ সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে বলে জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নারীদের অন্দরমহলে বন্দী করতে কর্মঘণ্টা কমানোর কথা বলা হচ্ছে। রাজধানীর শাহবাগের সমাবেশে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন করা যায় না, সংবিধানও সংশোধন করা যাবে না। মইনুল হাসানের রিপোর্ট। নারীদের উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশ। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তিনি বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ বিবেচনা করবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি, কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা চাই। সমাবেশ শেষে নারীদের মৌন মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি জানান। মগবাজারে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন 3 উপদেষ্টা। দেশে পরিবর্তনের স্বপ্ন হোঁচট খেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার আলফালা মিলনায়তনে জামাত সহ 8 দলের এই সংবাদ সম্মেলন। জামাতের নায়েবে আমির জুলাই আদেশ জারিকে স্বাগত জানালেও অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এই সরকারকে এখন আর নিরপেক্ষ বলা যাবে না উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। 3 জন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন এই জামাত নেতা। 3 জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক করার ব্যাপারে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন। ব্রিটিশ মন্ত্রীর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। 2 নেতা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবেলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
করেন। অধ্যাপক ইউনূস আশা করেন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে বিপুল সংখ্যক ভোটার অংশ নেবেন এবং নির্বাচন হবে উৎসব মুখর। 16 বছর ভোট দিতে না পারায় ভোটাররা অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। চ্যাপম্যান বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নির্বাচনের দিন গণভোটকে অপ্রয়োজনীয় মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জাতীয় সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণকে বিভ্রান্তির মধ্যে রেখেছে। মিথিলা রাজনীর রিপোর্ট। সিপিবির জাতীয় সমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সাম্প্রতিক নানা ঘটনার জের টেনে আবারও যেন ফ্যাসিস্টের পুনরাবৃত্তি না ঘটে এবং অতি সত্বর জাতীয় নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদের সুবিধাবাদী হিসাবে তাদের চেয়ার উন্মোচিত হয়, কমিউনিস্ট পার্টিকে কেনা যায় না, সুবিধাবাদীও দেখা যায় না, তাই তো ওই সনদে আমরা স্বাক্ষর করি নাই। ঐক্য হচ্ছে শোষণের, ঐক্য হচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করার, বিরোধ হচ্ছে ক্ষমতার। এবং এই ঐক্য ও বিরোধের যে ছবি সেটা আমরা নানান ক্ষেত্রে দেখব বুর্জোয়াদের মধ্যে। বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতি নিয়েও কথা বলেন নেতারা। জামায়াতে ইসলামের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলছি, মানুষকে অত বোকা মনে করেন না। জামাতের রাজত্ব আমরা দেখেছি 71 সালে পাকিস্তান সরকারের অংশীদার হয়ে গণহত্যা চালিয়েছিল। আমরা তাকে দেখেছি খালেদা জিয়ার সরকারের 3টা মন্ত্রী নিয়ে তারা এই দেশকে যে ভয়ঙ্কর গণতন্ত্রহীনতার ভিতর নিয়ে গিয়েছিল। তাই জামাতের রাজত্ব দেখেন নাই, এই কথাটা হলো মিথ্যাচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা তুলে ধরেন বক্তারা। এই বিতর্ক থেকে সরকার বের হতে পারছে না। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। কারাবন্দীদের ভোটের বিষয়ে এবার গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তবে আইনজীবীরা বলছেন, বন্দী থাকলেও প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ থাকা উচিত। পদ্ধতিগত কারণে এবার কারাবন্দীদের ভোটের হার বৃদ্ধির প্রত্যাশা করছে ইসি। এই বিষয়ে কারা কর্তৃপক্ষ আশাবাদী হলেও বলছে কিছু চ্যালেঞ্জও রয়েছে। নাজিব বেকের রিপোর্ট। গণমাধ্যমের তথ্যমতে 2024 সালের নির্বাচনে 34টি কারাগারের 47,000-এর বেশি বন্দীর মধ্যে মাত্র 10 জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। তবে সে সময় ভোট দেওয়ার জন্য এনআইডি থাকার পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকতে হতো কারাবন্দীদের। এবার শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই অ্যাপ ব্যবহার করে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারাবন্দীরা। আইনজীবীরা বলছেন, ভোটাধিকার প্রয়োগে কারাবন্দীরা যেন বৈষম্যের শিকার না হন, লক্ষ্য রাখতে হবে সেদিকে। ভোটটা যে দিবেন তারা ব্যালটে, তাদের পছন্দনীয় ক্যান্ডিডেট বাইরে থেকে তারা হয়তো অবজার্ভ করতে নাও পারেন যে ওই ক্যান্ডিডেট কতটুকু ভালো, কারণ সে হয়তো নাও জানতে পারে। সেক্ষেত্রে তার অজানাতে সে একটা ভোট দিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে প্রিজনের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের আমার মনে হয় যে কিছু সংশোধনীয় অথবা নীতিমালা প্রণয়ন করার দরকার আছে। দেশের 75টি কারাগারে আছেন প্রায় 81,000 বন্দী, যাদের অন্তত 60 থেকে 70 ভাগের এনআইডি আছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বিচারাধীন বন্দীরা প্রতিদিন মুভ করছে, আজকে নতুন আসছে, কালকে নতুন যাচ্ছে। সকলেই তো চাবে যে কারাগারের বাইরে গিয়ে ভোট দেওয়ার জন্য। এটাতে হয়তো বা কিছুটা ভোটার সংখ্যা আবার কমে যাবে ওখানে। কারাগার থেকে কেউ একবার অ্যাপসের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করে ফেলে, কারাগার থেকে ভোট দিবে, এ বাইরে গিয়ে আবার ভোট দিতে পারবে না বলে আমরা একটা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কারাবন্দীদের ভোটের হার নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন। আইনি হেফাজতে যারা আছেন জেল কর্তৃপক্ষের মধ্যে তারা রেজিস্ট্রেশন করবেন, ওখানে নিবন্ধন করার পরে তারা সেখানে ব্যালটটা পাবেন। যারা নিবন্ধন করবেন তারাই ব্যালটটা পাবেন। ব্যালট পেপার পেলে তারা ভোট দিবেন। তার সংখ্যাটা এবার বাড়ার কথা। ভোটের ব্যাপারে বন্দীদের পরিবারকেও উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। রাজধানী হাইকোর্ট এলাকায় ড্রামের ভেতর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্তের পরে প্রাথমিক তদন্তে নিহতের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজে পায়নি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির উপবের রিপোর্ট।
ঢাকার হাইকোর্ট এলাকায় পানির পাম্পের কাছে নীল রঙের দুটি ড্রামের ভেতর একজন পুরুষের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে সিআইডির ফরেনসিক দল। জানতে পারে নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, তিনি কাঁচামাল ব্যবসায়ী, বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে। ৩ দিন আগে মালয়েশিয়া ফেরত এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল। উনি সুদ দেয়াল ছিল নারায়ণগঞ্জে, ওইখানে মাল দিচ্ছে, ওইখানে টাকা বোঝায় এও করতে আইছিল। ফোন দিছে, ওই আশরাফুল ভাইয়ের ফোনটা জরেজ ধরছে, ফোন কই পাই না, আশরাফুল ভাই কই ফোন এটা ড্রেনত পরি পাইছে। ফির আবার উমেদার ওনার এলাকার লোক উনি ফোন দিছে, ওনাকে বলছে যে আশরাফুল ভাই আমার কাছে ফোনটা জমা দিয়ে কই জানি গিয়েছে যে থাকিস 5 মিনিট আসতেছি। হত্যায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও সন্দেহভাজন 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তদন্ত শুরু করেছি, কালকে থেকে আমরা কাজ করছি। আমরা আশা করি এই সংক্রান্তে খুব শিগগিরই একটা ভালো আউটপুট দিতে পারবো। এখন পর্যন্ত কেউ আটক নাই। জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, যেহেতু এটা তদন্তাধীন বিষয়, আমরা অনেক কাজই আমরা করতেছি, অনেক কিছু বলার মতো সময় এখনো হয়নি। ময়না তদন্ত শেষে আশরাফুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অগ্রগতি নামে হাইড্রোকার্বন উত্তোলন চলমান থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ কর্মী ও আদিবাসীরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্টকে জীবাশ্ম জ্বালানি বন্ধে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অপরদিকে কপ প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে কার্বন ট্রেডিংয়ের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মেহেদী হাসানের ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু আলোচনার ৩ দশক পেরিয়েও কাঙ্ক্ষিত অগ্রগতির বিপরীতে ধরিত্রী জুড়ে যখন ক্রম অবনতির যাত্রা, তখন ধ্বংসলীলায় মাত্রা টানতে আদিবাসীদের সাহসী উচ্চারণ। It was an attempt to get the attention of the government and the United Nations that are in this space. Climate change is a very hard situation that we are facing right now, and we have to deal with this. And it's very important for us to understand this. We're not against the government. We need the government with us. But it must be honest with everyone. সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ও ব্রাজিলের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই জীবাশ্ম জ্বালানি বন্ধে ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভের পক্ষে সমর্থন জানিয়েছে 17টি দেশ। এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে উঠে এসেছে ক্রমবর্ধমান উষ্ণতায় জনস্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র। আপনি যদি কার্বন অফসেটিং এর জন্য আপনার সমস্ত বন পাহাড় দিয়ে দেন, আদিবাসীরা কোথায় যাবে? তারা তো প্রকৃতির সন্তান। এগুলি সবই আনপ্রুভেন টেকনোলজি এন্ড সলিউশনস, শুধুমাত্র ধনী দেশগুলির যে দূষণ সেটা অব্যাহত রাখার জন্য। আন্তর্জাতিক মহলে যেসব দেশ এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, যারা এই তাপমাত্রা বাড়াচ্ছে, তারা যেন ঠিক মতন সেখানে অর্থায়ন করে, বিনিয়োগ করে, কারিগরি সহযোগিতা দেয়, সেই ব্যবস্থাটা রাখে। আগে যেমন এনজিওরা আসতো, সিভিল সোসাইটিরা আসতো, গবেষকরা আসতো, এখন কোম্পানিগুলো আসে, ফসিল ফুয়েল কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব আসে। তার মানে কি, তারা চায় না যে এই এমিশন রিডাকশনের কথাটা এগিয়ে যায়। উদ্বেগজনক সতর্কবার্তা এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এগুতে থাকা সম্মেলনে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকে ব্যর্থতা হিসাবে আখ্যায়িত করেছেন পরিবেশবিদগণ। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে আমরা কিন্তু খুবই এক্সস্টেড গরমের কারণে, আর আজকে সাইড ইভেন্টেও কিন্তু এই সাবজেক্ট নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের ঢাকার হিট স্ট্রেস নিয়ে। যারা কাজ করে, যে কাজটি যেই পরিমাণ শ্রম দিয়ে করার কথা সেটা করতে পারছে না। এতে কিন্তু আমরা প্রতি বছর মিলিয়ন ডলার্স আমরা লুজার হচ্ছি। আমরা এই বাংলাদেশই কিন্তু প্রথমে ইনিশিয়েটিভ নিয়ে তুলে ধরেছি হিট স্ট্রেসের ব্যাপারে, এবং সেটা খুব প্রশংসিত হয়েছে। পাশাপাশি আর্টিকেল 6 প্যারিস চুক্তির ব্যাপারে কথা হয়েছে, সেখানে কার্বন ইমিশনের ব্যাপারটি আমরা তুলে ধরেছি। এখানে যারা অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এই
বলছে যে মিটিগেশনের আগে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা জোর দিতে হবে। জলবায়ু অভিঘাত মোকাবিলায় কার্বন ট্রেডিংকে যখন শুভঙ্করের ফাঁকি বলা হচ্ছে, তখন COP30 প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রবীণ জলবায়ু কূটনৈতিক আন্দ্রে কোরেয়া ডো লাগোর সাথে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নেট জিরোর ব্যাপারটি একটু কমপ্লিকেটেড, কারণ এই ব্যাপারটি নিয়েও আমাদের সচেতন থাকতে হবে, আমরা যাতে এই কার্বন ট্রেডিং এর ফাঁদে পা না দিই। তো সবকিছু মিলে আসলে নানা কথা হচ্ছে বিভিন্ন ফোরামে, আমরাও কিন্তু নানা জিনিস তুলে ধরছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। অপরদিকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা 2040 সালের মধ্যে গ্রিনহাউস দূষণ 90% কমানোর পক্ষে ভোট দিয়েছেন, যা তাদের বৈজ্ঞানিক উপদেষ্টাদের সুপারিশের চেয়ে কম। মোশাহিদ রনি, চ্যানেল আই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের 50% নারী তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিনের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় ক্যাডেটদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন, সবাইকে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে কাজ করতে হবে। দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সেই উদ্দেশ্যে এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। গাজা ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 5 জন নিহত হয়েছে। পশ্চিম তীরে একটি মসজিদ জ্বালিয়ে দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারী। এতে পশ্চিম তীরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মসজিদ পুড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব ডায়াবেটিস দিবসে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তোলার প্রত্যয় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রোড শো, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, নিউরো ও ভাস্কুলার ক্যাম্পের আয়োজন করে। সকালে রাজধানীর শাহবাগে বার্নেম হাসপাতালের সামনে থেকে টেনিস কোর্ট পর্যন্ত রোড শোর আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। 2 দিনব্যাপী এই আয়োজনের সহযোগী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিটল ডাটা বিশেষ সংবাদ। কুইন্স কমনওয়েলথ এসি কম্পিটিশনের জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো সিলভার অ্যাওয়ার্ড জিতেছে ঢাকার ছাত্র লুভিয়া ডে পারভিসো। সৃজনশীল লেখালেখিতে তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এই প্রতিযোগিতায়। সে 2024 সালেও এই পুরস্কার পায়। 56টি কমনওয়েলথ দেশে 53,434টি এন্ট্রি এবং 650 জন বিচারকের মূল্যায়ন থেকে লুভিয়ার লেখা নির্বাচিত হয়। কল্পনা শক্তি, আবেগঘন উপস্থাপনা ও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির জন্য বিচারকদের মুগ্ধ করেছে তার রচনা। রচনাটি প্রাণী নিরাপত্তা ও টিকে থাকার বিষয়টি মানবজাতির দায়িত্বশীল ভূমিকার সঙ্গে যুক্ত করে কল্পনার জগতে তুলে ধরেছে। ঢাকার স্যার জন উইলসন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র লুভিয়া দে পারিসো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও উন্নয়ন পেশাজীবী রুমকি ফারহানার সন্তান। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 3 দিনব্যাপী নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী 30তম বেল্ট সিরিজ অফ এক্সিবিশনস শুরু হয়েছে। রাজধানী ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজকরা বলেছে, দেশের নির্মাণ, বিদ্যুৎ, পানি খাত জিডিপিতে বেশ অবদান রাখছে। আবাসন অবকাঠামোর চাহিদার পাশাপাশি বিদ্যুৎ ও পানির চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই বিল্ড সিরিজ অফ এক্সিবিশনস সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারিত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য সহ 20টিরও বেশি দেশের 200টিরও বেশি কোম্পানি এতে অংশ নিয়েছে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণভোট ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন সরব হলেও সাধারণ মানুষের কাছে অস্পষ্ট, গণমানুষের জন্য জটিল পদ্ধতি বলছেন বিশ্লেষকরা।
গণভোটের মাধ্যমে আইন করা যায় না, সংবিধানও সংশোধন করা যাবে না বলছে বিএনপি। নারীদের অন্দরমহলে বন্দী করতেই কর্মঘণ্টা কমানোর প্রস্তাব। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ বলে জামায়াত সহ 8 দলের দাবি। দেশে পরিবর্তনের স্বপ্ন হোঁচট খেয়েছে মন্তব্য। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, ব্রিটিশ মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। এবং হাইড্রোকার্বন উত্তোলন চলতে থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হবে, পরিবেশ কর্মীদের হুঁশিয়ারি। কার্বন ট্রেডিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।